brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। 5টার 5 নিয়ে আপনাদের সঙ্গে আমি আহেলি। আর আজ 21শে জুলাই নিয়ে কথা বলতেই হচ্ছে, কারণ 21শে জুলাইয়ের চারটি সমাবেশ আজ আমরা দেখেছি। 21শের যে আবেগ, যে শহীদ আবেগ, তা একেবারে ভাগাভাগি হয়ে গিয়েছে 4 ভাগে। খুব ভালো করে পরিষ্কার করে বলতে গেলে চারটি ভাগে 21শের আবেগ ভাগ হয়েছে আজ, যেটা নজিরবিহীন। এই প্রথমবার 21শে জুলাই ঠিক এইভাবে পালন হতে দেখলাম আমরা। আর এই 21শের মঞ্চে দল বদলুদের, শিবির বদলুদের নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবির বদলুদের ইঁদুর বলে কটাক্ষ করেছেন তিনি। গদ্দাররা বাঁচতে ওই দলে চলে গেছে, ওদের লাগবে না, আপদগুলো বিদেয় হয়েছে, আমাদের লড়াই জারি থাকবে। আর প্রতীক, যেহেতু আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রতীক তহবিল নিয়ে একটা দুটি টানাটানি এই মুহূর্তে চলছে। তৃণমূল সুপ্রিমো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ একেবারে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, তার প্রতীক যদি কারা হয় তাহলে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। 21শের মঞ্চ থেকে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে 21শে আবেগ আর অন্যদিকে দল বদলুদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক ইস্যু নিয়ে তিনি আজ বক্তব্য রেখেছেন। কোনো ইস্যু বলা যেতে পারে বাদই যায়নি তার আজকের এই দীর্ঘ বক্তব্যে, যার মধ্যে একটা বড় অংশ ছিল এই দল বদলু, শিবির বদলুদের নিশানা। ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতন লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। নকল বেড়াল তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, বিজেপিতে যান, বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরছিলাম আপনাদের সামনে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে একটু প্রবীরের কাছে যাই। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, 21শের মঞ্চ থেকে একদিকে যেমন শহীদ স্মরণ আমরা দেখলাম, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই দীর্ঘ বক্তব্যে দল বদলুদের নিশানা করতে কিন্তু ছাড়লেন না তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 ঘন্টার বেশি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে আগাগোড়াই দেখা গেছে যে এই যে নতুন শিবির, সেই নতুন শিবিরে যারা গিয়েছেন তাদেরকে আক্রমণ করেছেন। বলেছেন যে ভয়েতে তারা চলে গেছেন বিজেপি রক্ষা কবচ নিতে, কেউ ইডি, কেউ সিবিআই থেকে বাঁচতে, সম্পদ বাঁচাতে তারা চলে গেছেন। তবে তারা চলে গেছেন ভালো হয়েছে, তিনি নতুন করে দল গঠন করবেন, নতুন প্রজন্মকে তিনি সুযোগ দেবেন, পুরনো কর্মীদের নিয়ে তিনি দল চালাবেন এবং তিনি লড়াই চালিয়ে যাবেন। এবং বারবার বক্তব্যে বারবার দেখা গেছে ঘুরে ফিরে কিন্তু নিশানায় এই বিধায়করা যারা দল শিবির পরিবর্তন করেছেন, সাংসদরা যারা শিবির পরিবর্তন করেছেন, আগাগোড়াই দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বিদ্রোহীদের প্রতি তিনি আক্রমণ করেছেন এবং বিভিন্ন অভিযোগ করেছেন একদম প্রকাশ্যে। একেবারে প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। এবং যেমনটা আপনাদের শোনাচ্ছিলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে তিনি আগাগোড়াই দল বদলুদের 21শের মঞ্চ থেকে নিশানা করেছেন। তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা কি বলছেন আমরা পেয়েছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কথা বলেছিলাম আমরা, শুনুন তিনি পাল্টা কি বলছেন। এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? 1000 কোটি টাকার ওপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ 1000 কোটি টাকার ওপর। কোন কর্মীর কাছে এই টাকা গেছে? যদি হিম্মত থাকে প্রকাশ্যে শ্বেতপত্র টাঙিয়ে বলুন যে কোন কর্মী এই 1000 কোটি টাকার বেশি যে সুদ আছে সেই টাকা তাদের কাছে পৌঁছেছে।
টাকা খালি ব্যবহার হয় আকাশে চক্কর কাটতে। তৃণমূলের 4 টাকার 1 টাকা ওই বাগরোলের জন্য খরচ হয়, যিনি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার ভয়ে। দুই শিবিরের বক্তব্যই তুলে ধরছিলাম আপনাদের সামনে। 21-এর মঞ্চ থেকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন নিশানা করেছেন, তেমনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়দের নিশানা করতে ছাড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় তার আরও বক্তব্য আছে। বিজেপি তার কাটা পার্টি, তিনি এটাও বলছেন, তিনি 21-এর মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে বলছেন যে বিজেপির 20 দাঁত ভেঙে দেওয়া হবে। বাড়ি থেকে বেরোনোর আগে ভেবেছিল আমাকে আটকে দেবে, আমার প্ল্যান A, B সব রেডি থাকে, ওদের না হারানো পর্যন্ত এই লড়াই চলবে। বুলডোজার সরকার হকারদের অধিকার কাটছে, মিড ডে মিল থেকে ডিম কেড়ে নিচ্ছে, কার নির্দেশে সব হচ্ছে সব জানি। যারা ভোট লুট করেছে একদিন সব সামনে আসবে। বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভালো। 21-এর মঞ্চ থেকে বিজেপিকে ঠিক এভাবেই নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো সেই বক্তব্য। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। আমি বেরোবার কিছুক্ষণ আগে বিজেপির লুম্পেনরা মিছিল করছিল, ভেবেছিল আমায় আটকাবে। আরে আমায় আটকাতে গেলে আমার প্ল্যানই থাকে, প্ল্যান B থাকে, প্ল্যান C থাকে, প্ল্যান D থাকে। রাত্রির 11টায়, রাত্রির 12টায়, রাত্রির 1টায়, রাত্রির 2টোয়, রাত্রির 3টে লুম্পেন বাহিনী ঘুরে বেড়িয়েছে বাইক নিয়ে। আর তার কাটার দল সাউন্ডে তার কাটতে কাটতে গেছে। আমি অভিষেক কুণাল আমরা সবাই সারা রাত ছিলাম, মৌমাও ছিল রাত 2টা অবধি। মনে রাখবেন, যখনই আমি শুনেছিলাম স্টেজ ভেঙে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক নিশানা দল বদলুদের, শিবির বদলুদের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাল্টা তিনি কি বলছেন চলুন শুনে নি। সেটিং এর কথা বলছেন, বিজেপির সঙ্গে সেটিং কারা করেছে দীর্ঘদিন ধরে। বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপিকে মদত করে পার্লামেন্টে একের পর এক বিল কিভাবে পাশ করিয়ে দিয়েছে। লোকসভায় বিল পাশ হচ্ছে, 5টা ভোট কম হয়ে যাওয়া দরকার। আমাদের কিছু লোক, আমাদের বন্ধুরা, তারা হঠাৎ করে কেউ ভুলে গেলেন দিল্লি যেতে, কেউ ফ্লাইট মিস করলেন, কেউ পার্লামেন্টের বাথরুমে গেলেন, বাথরুম সেরে যখন বেরোলেন ভোটাভুটির দরজা বন্ধ হয়ে গেছে। এগুলো সব হয়েছে একজন চার্টার্ড মাফিয়া আর তার কিছু রিংমাস্টার, যে রিংমাস্টাররা এগুলো করেছেন। কোনো গণতন্ত্রের পরিবেশই ছিল না। দুপক্ষের বক্তব্য তুলে ধরছিলাম আপনাদের সামনে। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন একেবারে সরাসরি। শ্রেয়সী, 21-এর মঞ্চেও এই কালীঘাট তৃণমূল এবং ঋত তৃণমূলের তুতু ম্যায়টা বন্ধ হলো না। দেখো, কার্যত কিন্তু যে জায়গাটাতে খুব স্পষ্ট, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আজকে একাধিক ব্যক্তি যারা বক্তব্য রেখেছেন, তার মধ্যে অবশ্যই মদন মিত্র রয়েছেন, তার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের বক্তব্যে কিন্তু বারে বারে অভিষেক প্রসঙ্গ উঠে এসেছে। যেখানে ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে আপনি কবে রক্ত ছেড়ে ভক্তের দিকে তাকাবেন, রক্ত ছেড়ে ভক্তের দিকে তাকান। আবার মদন মিত্র বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে মুখ্যমন্ত্রী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেননি। এবং পাশাপাশি তিনি আরও বিভিন্ন রকমের বক্তব্য রাখছেন, যেখানে তিনি বলছেন স্পষ্টত ইঙ্গিত যে অভিষেক ছেড়ে আপনি আসুন, সবাই আপনার সঙ্গে আছে। ফলে সেই যখন ইঙ্গিতে বন্যা, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যু, যে ইস্যুটা নিয়ে, যে ইস্যুর মধ্যে কিন্তু মূলত যেটা প্রাধান্য পেল সেটা হচ্ছে দুর্নীতি। যে দুর্নীতির সঙ্গে একাধিক ইস্যুর কথা বলছেন তিনি, এবং সেখানে সেই একাধিক ইস্যুর ক্ষেত্রে তিনি স্পষ্টত অভিযোগ তুলছেন দুর্নীতির, এবং সেক্ষেত্রে সেই দুর্নীতির সঙ্গে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ আছে সেই ইঙ্গিত করছেন। যেখানে যে বক্তব্য তুমি দর্শকদের শোনালে, সেখানে তিনি স্পষ্ট বলছেন যে বিপুল ফান্ড, সেই ফান্ডের টাকার যে
সুদ আসে সেটাই প্রায় 1000 কোটি টাকার মতন সুদ আসে, এমনটা দাবি করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং তার বক্তব্য যে এই টাকাটা কি কাজে ব্যবহার করা হচ্ছে, এই সুদের টাকা, এটা কি খালি পার্টির ওই হেলিকপ্টারের কাজে ব্যবহার করা হচ্ছে? তিনি এটাও বলছেন যে যদি সেক্ষেত্রে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী বা সিদ্ধান্ত অনুযায়ী কোনো দিন এই পার্টির ফান্ড তাদের কাছে আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রতি মাসে এই শহীদ পরিবারদের জন্য পার্টির থেকে 10,000 টাকা করে আজীবন তারা একটা অর্থ সাহায্য করে যাবেন। শুধু তাই নয়, তারা প্রশ্ন তুলছেন যে রিপোর্ট গতকাল মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে এনেছেন 21শে জুলাই রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন তুলছেন আজকের সভায়। শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, একাধিক বক্তা তারাও কিন্তু কার্যত প্রশ্ন তুলছেন, বলছেন যেখানে 25 লাখ টাকা দেওয়ার কথা ছিল কেন সেখানে 2 লাখ টাকা দেওয়া হলো, কেন নির্দিষ্ট টাকা দেওয়া হলো না, কেন সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি এক্ষেত্রে মনীষ গুপ্তকে যাকে মূল কালপিট বলা হচ্ছে তাকেই কেন সেক্ষেত্রে মন্ত্রিসভায় আনা হলো। এবং সব থেকে বড় কথা যে বিষয়টা যেটা তারা বলছেন যে কেন এই কমিশনের রিপোর্টটা প্রকাশ্যে আনা হলো না। ফলে সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু পাল্টা যে তোপ আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফে রাখা হয়েছে, সেখানে একাধিক ইস্যু যেরকম রয়েছে, অভিষেক ইস্যু রয়েছে, ঠিক তেমনই কিন্তু কার্যত দুর্নীতির ইস্যু সেখানে বড় করে তারা তুলে ধরছেন। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং আপনাদের 21-এর মঞ্চ থেকে দুপক্ষের বক্তব্য তুলে ধরছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো আপনারা শুনছিলেন। আচ্ছা, হেরেও কি শিক্ষা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? 21-এর মঞ্চ থেকে ভাইপোকে হিরো বানানোর প্রবল চেষ্টা তাঁর আজ আমরা দেখলাম। অভিষেকের বিরুদ্ধে 400 মামলা হয়েছে, কোনোটাই প্রমাণ হয়নি। কলকাতা থেকে দিল্লি লড়াই চলবে এমনই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা, অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো প্রীতি একটুও কমেনি, তার বক্তব্যে এটা স্পষ্ট। আর অন্যদিকে মদন মিত্র, যিনি কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋত শিবিরে যোগদান করেছেন এবং আপনারা জানেন যে ফেসবুক লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক বক্তব্য, গতকাল সাংবাদিক বৈঠকে খানিকটা ব্যাকফুটে, আজ 21-এর মঞ্চে আবার ফ্রন্ট ফুটে এসে খেলেছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেককে নিয়ে ডেডলাইন দিয়েছেন তিনি। শোনাবো সেই বক্তব্য। অভিষেক, এটা ঠিক, ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক, হিংসেতে স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস, এটা জেনে রাখ। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে দুটো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম, 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। তৃণমূলের 21-এর সমাবেশে এই দুপক্ষের কাদা ছোড়াছুড়ির মাঝে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তাঁর প্রতিক্রিয়া সামনে এসেছে। শোনাবো কি বলছেন তিনি এই নিয়ে। আজকে ঘোষণা করেছেন যে তিনি ককরোচ পার্টি সমর্থনে যন্তর মন্তরে আসবেন, তিনি এখানে যিনি নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেন, যিনি লড়াইয়ের ময়দানে নেমে বলতেন আমাকে ছেলেও ধরতে পারো, আমাকে মেয়েও ধরতে পারো, যার একটা নির্দিষ্ট সংঘর্ষের রাজনৈতিক অতীত আছে, 3 বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, অতীতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এ তো বাঙালির লজ্জা। শেষ পর্যন্ত তিনি প্যারাসাইট হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার আরো বক্তব্য আপনাদের শোনাই। তিনি বলছেন আজ যে বাধা লাঞ্ছনা সত্ত্বেও কর্মীরা এসেছেন, প্রলোভন সত্ত্বেও শহীদ পরিবারের সদস্যরা এসেছেন, ছাত্র যুবরা সারা রাত ধরে লড়াই করেছেন, যারা ভোট লুট করেছে একদিন সব সামনে আসবে, দরকার হলে ককরোচ
ককরোচ পার্টির প্রোগ্রামে যাব, জেলায় জেলায় কর্মসূচি হবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন সেই বক্তব্য। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। আমি তাদের সকলকে আমার মাথা নত করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নতুন করে লড়াইয়ের অঙ্গীকার নিচ্ছেন এই শহীদের মঞ্চে, 21শে জুলাইয়ের মঞ্চে, তখন ঋতব্রত তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে চলুন শুনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আর দিদি মনে রাখতে হবে, শহীদের মালিকানা হয় না। পৃথিবী জুড়ে, দুনিয়া জুড়ে, দেশে দেশে, কালে কালে, যুগে যুগে শহীদের মালিকানা যারা হচ্ছে তিনি মনে করেছেন যে শহীদ আমার, শহীদ কারুন নয়। শহীদ কারা? যারা বীর, ওরা আকাশে জাগাতো ঝড়। এদের যে এই যে বীরেরা যারা গণতন্ত্রের জন্য অন্য যে কোনো লড়াইয়ে প্রাণ দিয়েছেন, সেই শহীদের মালিকানা হয় না। যদি মালিকানাই বলবেন তাহলে উত্তর দিতে হবে কমিশন 25 লক্ষ বলেছিল, আপনি কেন 2 লক্ষ টাকা দিয়ে হচ্ছে থেমে গেলেন? কেন কমিশনের সুপারিশে এই শহীদ পরিবারদের হাতে 25 লক্ষ টাকা পৌঁছলো না? এর জবাব দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিলেন না? দিল্লির ছবিটা আপনাদের দেখাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবিতে, ইস্তফার দাবিতে এই বিক্ষোভ। ছাত্রদের সেই বিক্ষোভে যোগ দিয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের এই ধর্ণা কর্মসূচির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। প্রিয়াঙ্কা গান্ধী তিনি বসে রয়েছেন কর্মী সমর্থকদের সঙ্গে একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই কর্মসূচি, যে কর্মসূচির জন্য দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রাহুল গান্ধী তিনি কথা বলছেন, প্রিয়াঙ্কা গান্ধী তিনি বসে রয়েছেন একেবারে রাস্তায় কর্মী সমর্থকদের সঙ্গে। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার ইস্তফার দাবিতে এই বিক্ষোভ। গতকাল আমরা দেখেছি ককরোচ জনতা পার্টির তরফ থেকে সংসদ অভিযানে উত্তপ্ত হয়ে ওঠে রীতিমতো দিল্লির রাজপথ, আর আজও সেই একই ছবি এবার মোদীর বাসভবনের সামনে। রাজীব চক্রবর্তী আমাদের আপডেট দেবেন, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, কি ছবি? দেখো, গতকাল ককরোচ জনতা পার্টির সমর্থনে যে সমস্ত ছাত্র যুবরা রাস্তায় নেমেছিল, তারপর আজকে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন 7 নম্বর লোক কল্যাণ মার্গের সামনে। অর্থাৎ এক্ষেত্রে গতকাল যে অরাজনৈতিক একটি সংগঠন, অরাজনৈতিকভাবে যে আয়োজন করা হয়েছিল, আজকে একেবারেই সেই বিষয়টি পুরো রাজনীতিক হয়ে গিয়েছে। তার কারণ বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী এবং সেই সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ সহ কংগ্রেসের তাবড় নেতারা তারা সেখানে হাজির হন এবং তাদের দাবি, সেখানে তাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে জবাবদিহি চাইছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এই দাবি নিয়ে একেবারে কোন রকম আগাম অনুমতি ছাড়া, পুলিশের অনুমোদন ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন, যেখানে হাই সিকিউরিটি জোন, একেবারে 0 টলারেন্স জোন, সেখানে পৌঁছে যাওয়া এবং বিক্ষোভে বসে পড়া, অনশনের কায়দাতেই সেখানে ধর্ণা বসে পড়া, এই পুরো বিষয়টিতে কিন্তু পুলিশকে নাস্তানাবুদ হতে হয়। আবারও আজকে গতকালের ঘটনার পর আজকে আবার খণ্ডযুদ্ধ হয়, তবে আজকে কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে। এবং এই মুহূর্তে যে খবর আসছে, এখনো পর্যন্ত তাদের বোঝানো চলছে এবং পুলিশ তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেখান থেকে। রাজীব, অন্য ইন্ডি জোটের অন্য কোন সদস্যরা কি পৌঁছেছেন কংগ্রেস ছাড়া? দেখো, কংগ্রেস ছাড়া এখানে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির যে অনশন মঞ্চ রয়েছে, সেখানে যে আন্দোলন চলছে, সেখানে যে ছাত্রছাত্রীরা রয়েছে, সেখানে আজকে শরদ পাওয়ার গিয়েছেন, সেখানে আজকে অরবিন্দ কেজরিওয়াল গিয়েছেন, অন্যান্যরা গিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখাচ্ছেন। যেহেতু এটি কংগ্রেস নেতারাই করছেন, রাজনৈতিক মঞ্চ হয়ে গিয়েছে কার্যত, সেহেতু এখনো সেখানে পরিস্থিতির দিকে নজর রাখো। রাজীব, আপাতত ধন্যবাদ।
স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।